অর্থনীতি কখনো কখনো একটা ডমিনো খেলার মতো, একটা চাল আর তাতেই ওলটপালট হয়ে যায় পুরো ছক। একটা দেশের নেওয়া সামান্য একটা সিদ্ধান্ত কিভাবে বদলে দিতে পারে গোটা বিশ্বের বাণিজ্য আর বন্ধুত্বের মানচিত্র। চলুন এই ডমিনো এফেক্টের গভীরে যাওয়া যাক। তো যখন দুটো দেশ বাণিজ্য যুদ্ধে জড়ায় তখন এর আসল মূল্যটা ঠিক কে দেয়? এই প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরটাই কিন্তু পুরো বিতর্কের কেন্দ্রবিন্দু। আর সত্যি বলতে উত্তরটা বেশ অবাক করার মতো। জার্মানির কিয়েল ইনস্টিটিউটের একটা সমীক্ষায় একটা সংখ্যা উঠে এসেছে, ৯৬%। ভাবা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক বসিয়েছিল তার খরচের প্রায় পুরোটাই, মানে ৯৬%ই বহন করতে হয়েছে সে দেশের সাধারণ মানুষকেই, বিদেশি রপ্তানিকারকদের নয়। কিয়েল ইনস্টিটিউটের গবেষক জুলিয়ান হিঞ্জের কথাগুলো শুনলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। তিনি খুব সহজ করে বলেছেন, এই শুল্কগুলো আসলে একটা আত্মঘাতী গোলের মতো, মানে গোল দিতে গিয়ে নিজের জালেই বল ঢুকিয়ে দেওয়া। নীতির উদ্দেশ্য আর কঠিন বাস্তবতার মধ্যে যে কত বড় ফারাক থাকতে পারে, এটা তার একটা দারুণ উদাহরণ। কিন্তু প্রশ্ন হল, এই শুল্ক নীতির পেছনের মূল ভাবনাটা ঠিক কী ছিল, আর বাস্তবে তার ফলাফলই বা কী দাঁড়ালো? চলুন একটু তলিয়ে দেখা যাক। উদ্দেশ্যটা ছিল বেশ সোজাসাপটা। শুল্ক বসিয়ে অন্যান্য দেশের ওপর চাপ তৈরি করা হবে, দেশের শিল্পকে সুরক্ষা দেওয়া হবে, আর এর অর্থনৈতিক বোঝাটা চাপিয়ে দেওয়া হবে বিদেশি রাষ্ট্রগুলোর উপর। কিন্তু পরিকল্পনা মতো কি সবকিছু এগিয়েছিল? না, হয়নি। বরং এই নীতির ফলে বিশ্বজুড়ে একটা চেইন রিয়াকশন শুরু হয়ে যায়, আর বিভিন্ন দেশ খুব দ্রুত নিজেদের গুটি সাজাতে শুরু করে, নিজেদের অবস্থান বদলে ফেলে। এখানেই প্রত্যাশা আর বাস্তবের মধ্যে আকাশ পাতাল তফাৎটা পরিষ্কার হয়ে যায়। ভাবা হয়েছিল খরচের বোঝাটা নেবে বিদেশি রপ্তানিকারকরা আর অন্য দেশগুলো চাপে পড়ে ছাড় দেবে, কিন্তু হলো ঠিক তার উল্টো। খরচের প্রায় পুরোটাই গেল মার্কিন নাগরিকদের পকেট থেকে, আর দেশগুলো আমেরিকার ওপর নির্ভরতা কমাতে নতুন বন্ধু খুঁজতে শুরু করল। আর এই বদলে যাওয়ার প্রক্রিয়াটা কিন্তু বেশ দ্রুত ঘটেছিল। যেমন ধরুন কানাডা, প্রায় ২০০ বছরের পুরনো বন্ধু, তারাই এই শুল্কযুদ্ধের প্রথম শিকার হলো। এর জবাবে কানাডা আর ইউরোপীয় ইউনিয়নও মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক বসিয়ে দিল। এখানেই শেষ নয়, এরপর তারা আমেরিকার ওপর নির্ভরতা কমাতে চীনের মতো দেশের সঙ্গে নতুন করে বাণিজ্যিক সম্পর্ক তৈরির পথে হাঁটল। এই যে বিশ্বজুড়ে একটা অনিশ্চয়তা, একটা অস্থিরতা, এর মধ্যে জন্ম নিল এক নতুন এবং বিশাল অর্থনৈতিক জোটের ভাবনা। আর এটাই হয়তো এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। ভারতের তৎকালীন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, আমি এ পর্যন্ত 7টা চুক্তি করেছি, সবগুলো উন্নত অর্থনীতির সঙ্গে, কিন্তু এটা হবে সব চুক্তির সেরা। তার এই একটা কথাই ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির গুরুত্বটা বুঝিয়ে দেয়। সোজা কথায়, এই চুক্তির লক্ষ্য হলো দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্যকে আরও সহজ করে তোলা, শুল্কের বাধা কমিয়ে আনা। পরিসংখ্যানগুলো দেখলে বোঝা যায় সম্পর্কটা কতটা গভীর। ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বছরে $100 বিলিয়ন বেশি বাণিজ্য হয়। তাই এই চুক্তিকে যে মাদার অফ অল ডিলস বলা হচ্ছে, সেটা মোটেও বাড়িয়ে বলা নয়। তবে এই চুক্তির পেছনে শুধু অর্থনৈতিক কারণই ছিল না, ছিল গভীর ভূ রাজনৈতিক কৌশল। একদিকে এটা ছিল আমেরিকার শুল্ক নীতির একটা সরাসরি জবাব, অন্যদিকে ইউরোপ চাইছিল সাপ্লাই চেনের জন্য চীনের ওপর থেকে নির্ভরতা কমাতে, আর ভারতের জন্য খুলে যাচ্ছিল প্রায় 450 মিলিয়ন সচ্ছল গ্রাহকের এক বিশাল বাজার। এই যে এত কিছু ঘটছে, এর দীর্ঘমেয়াদী প্রভাব ঠিক কি হতে পারে? তাহলে কি বিশ্বের ক্ষমতার ভারসাম্যের মানচিত্রটা নতুন করে আঁকা হচ্ছে? একটা সময় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, যখন বিশ্ব চলত কিছু নির্দিষ্ট নিয়মের ওপর ভিত্তি করে, আর সেই ব্যবস্থার কেন্দ্রে ছিল মূলত আমেরিকা। কিন্তু এখন সেই নিয়ম ভিত্তিক ব্যবস্থাটা ধীরে ধীরে ভেঙে পড়ছে। তার জায়গায় উঠে আসছে একটা ক্ষমতা ভিত্তিক নতুন ব্যবস্থা, যেখানে ইইউ, ভারত বা অন্যান্য জোটগুলো নিজেদের কৌশলগত আত্মনির্ভরতার ওপর বেশি জোর দিচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই যে বিশ্বটা ভেঙে ছোট ছোট ব্লকে ভাগ হয়ে যাচ্ছে, এই নতুন পৃথিবীতে আগামী দিনের নিয়মকানুনগুলো ঠিক কারা লিখবে? এই প্রশ্নটাই হয়তো আমাদের ভবিষ্যতের দিকে ছুড়ে দেওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ।